আসসালামু আলাইকুম দর্শক। ইরান যুদ্ধের ৩৯তম দিনে বিবদমান দুটি পক্ষের কাছ থেকে যুদ্ধবিরতির একটি ঘোষণা আসে। এতে বিশ্বের শত কোটি কোটি মানুষ হাঁপ ছেড়ে বাঁচে। কেননা যুদ্ধের এই অল্প কয়েকদিনেই যুদ্ধের যে নেতিবাচক প্রভাব এটি সারা বিশ্বের সাধারণ মানুষের উপর পড়তে থাকে। বিশেষ করে যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরান যখন তাদের জলসীমা হরমুজ প্রণালী, যেটি জ্বালানি তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হয়, এই রুট দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল বিভিন্ন দেশে যায়। এই রুটটি বন্ধ করে দিলে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে থাকে এবং সারা বিশ্বের একটি অস্থিরতা সৃষ্টি হয়, বিভিন্ন দেশে তেল সংকট সৃষ্টি হয়। এই যুদ্ধবিরতির ঘোষণা সাধারণ মানুষকে একটি সাময়িক স্বস্তি দেয় বটে, কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনী ইরানের নাভাল দ্বীপে তাদের যে তেল শোধনাগার আছে সেখানে সামরিক হামলা চালায়। এটি ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভির খবর থেকে জানা যায়। তারা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে। আবার এই ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান প্রায় ১ ঘন্টার মধ্যে কাতার এবং আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। অন্যদিকে দেখা যাচ্ছে যে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা হবার পরও লেবাননের বিভিন্ন সামরিক এবং বেসামরিক স্থাপনা, বিশেষ করে হাসপাতালে ব্যাপক হামলা চালায় এবং এই হামলার ফলে সেখানে সহস্রাধিক মানুষ হতাহত হয়। অর্থাৎ আমরা দেখছি একটি যুদ্ধবিরতির ঘোষণা হলেও বাস্তবে যুদ্ধবিরতিটি পুরোপুরি কার্যকর হচ্ছে না। এর জন্য মূলত ইসরায়েলের আগ্রাসী মনোভাব এবং আমেরিকার কর্তৃত্ববাদী যে অবস্থান সেটিকে দায়ী করা যায়। এর মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির যে ঘোষণা দুটি পক্ষের কাছ থেকে আসে, তারই পরবর্তী পদক্ষেপ হিসাবে ইসলামাবাদে উভয় দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শান্তি আলোচনার জন্য মুখোমুখি হয়। এটি খুব আশাদায়ক। সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে ইসলামাবাদের এই বৈঠকের দিকে। সেখান থেকে দুই দেশের নেতৃস্থানীয় যারা প্রতিনিধি দলের মধ্যে আছেন তারা আসলে কী বার্তা দেয় সেদিকে এখন সবার নজর। কিন্তু এর পরপরই আমরা দেখলাম যে অত্যন্ত দুঃখের বিষয় হলো যে দীর্ঘ ২১ ঘন্টার রাউন্ড আলোচনার পরেও সেই বৈঠক থেকে ইরান এবং আমেরিকা কোনো সিদ্ধান্তে, ইতিবাচক কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এটি দুঃখজনক। আবার এই সিদ্ধান্তে পৌঁছতে না পারার কারণ হিসেবে এবং বৈঠকের আলোচনা ভেস্তে যাওয়ার জন্য দুইটি পক্ষ একে অপরকে দায়ী করছে। ইরান দাবি করছে যে আমেরিকার অতি কর্তৃত্বপরায়ণ মনোভাবের কারণেই এই দীর্ঘ আলোচনা থেকে কোনো ইতিবাচক ফলাফল আসেনি। অন্যদিকে আমেরিকা বলছে যে ইরানের অনমনীয়তা এবং ছাড় দেওয়ার মানসিকতার অভাবেই এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারিনি। এর পরপরই যেটা ঘটল সেটি অত্যন্ত দুঃখজনক। দর্শক, ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পরেই আমেরিকার প্রেসিডেন্ট, আমি বলি যে তিনি একজন আসলে অসুস্থ মানুষ। আমি গুগল সার্চ করে যেটা দেখলাম যে এই মানুষটি অর্থাৎ ট্রাম্প সাহেবের বর্তমান বয়স প্রায় ৮০ বছর। ৮০ বছরে কজন মানুষই বা সুস্থ থাকে? তার আসলে সুস্থতার যে ঘাটতি আছে তার বিভিন্ন অতীতের কথাবার্তা এবং সমসাময়িক কথাবার্তা এবং বিবৃতি থেকে সেটা পরিষ্কার বলাই যায়। তিনি আবারও সেই আগের মতোই বল প্রয়োগের পলিসি গ্রহণ করলেন এবং তিনি ইরানকে হুমকি দিয়ে বসলেন যে আমেরিকার সেনাবাহিনী ইরানের যে জলসীমা এবং হরমুজ প্রণালী সেটি অবরোধ করবে এবং কোনো নৌযান সেখানে চলাচল করতে দেবে না। অবশ্য এই ঘোষণা দিয়েও ইরানকে টলানো যায়নি। ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে
যে ইরানের জলসীমায় মার্কিন সামরিক বাহিনীর অবস্থানকে আমরা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করব, এবং আমেরিকা যদি এটি করার চেষ্টা করে তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে জলসীমায় তেল পরিবহনের রুটগুলি আছে, গুরুত্বপূর্ণ রুটগুলি আছে, সেগুলি ইরানের সামরিক বাহিনী বন্ধ করে দেবে। অর্থাৎ আমরা দেখছি যে দুই পক্ষের এই কড়াকড়ি অবস্থানের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে। অবশ্যই পাগলা ট্রাম্পের এই সিদ্ধান্ত বা বক্তব্যকে ইউরোপীয় মিত্ররা ভালোভাবে নেয়নি। বিশেষ করে ব্রিটেন সতর্ক বিবৃতি জানিয়েছে এবং তারা বলেছে যে এই সিদ্ধান্ত বাস্তবসম্মত না, এটি একটি ভুল সিদ্ধান্ত, আমরা এই সিদ্ধান্তের সাথে একমত নই। আমেরিকার স্নেহধন্য যে আরব রাষ্ট্রটি, বিশেষ করে সৌদি আরবের কথা বলবো, সৌদি আরবের পক্ষ থেকেও এই ঘোষণাটিকে ইতিবাচক হিসাবে নেওয়া হয়নি, বরং সৌদি আরব সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে বলে যে আমেরিকার এই সিদ্ধান্ত একটি বিপজ্জনক এবং ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে বিশ্ব তেলের বাজারে আরও অস্থিরতা সৃষ্টি হবে, সুতরাং এই সিদ্ধান্ত গ্রহণ করা কোনোভাবেই কাম্য নয়। অর্থাৎ সৌদি আরবের এই বিবৃতির মাধ্যমে সৌদি আরব প্রকান্তরে ইরানের পক্ষই গ্রহণ করল। ফলে ট্রাম্প বাবু ঘরে এবং বাহিরে প্রচণ্ড চাপের মধ্যে পড়ে আছেন। মধ্যপ্রাচ্যের আরেকটি মুসলিম রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, তিনি লেবাননে ইসরায়েলের উপর্যুপরি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেন এবং তিনি সেই বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করে হুমকিও প্রদান করেন যে ইসরায়েলের এমন আগ্রাসী আচরণ অবশ্যই নিন্দনীয়, এবং এরপর ইসরায়েল যদি ইরান এবং লেবাননে হামলা করে তবে সেই হামলা তুরস্কের সার্বভৌমত্বের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং তুরস্ক প্রয়োজনে ইসরায়েলে সামরিক হামলা চালাবে। আল্লাহ তাআলা। এখন এমনিতেই ট্রাম্প বাবু আছেন এক বিপদে, তারপর তার ইউরোপীয় মিত্ররা তার সিদ্ধান্তের সঙ্গে একমত হচ্ছেন না। তার যে পোষ্য সৌদি আরব, সে সৌদি আরবও জানিয়ে দিয়েছে যে এই সিদ্ধান্তের সঙ্গে তারাও একমত নন। আবার নতুন করে তুরস্ক তাদের এই ঘোষণার মাধ্যমে, ইসরায়েলে হামলার ঘোষণার মাধ্যমে ইরানের পক্ষই নিল স্পষ্টত। আরেকটি চমৎকার ঘটনা আমরা লক্ষ্য করছি, সেটি হলো যে এই যুদ্ধ পাকিস্তানকে ফেলেছে আরেক নতুন বিপদে। পাকিস্তানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব, এবং ইরানও তাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, এবং ইরান তাদের নিকটতম প্রতিবেশীও বটে। কোনো দেশের সঙ্গেই তাদের সম্পর্ক খারাপ না। তবে বিপত্তির ব্যাপার হলো পাকিস্তানের জন্য যে তারা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে একটি সামরিক চুক্তি করে। চুক্তিটি এমন যে এই চুক্তির ফলে দুইটি দেশের মধ্যে যে কোনো দেশেই অন্য কোনো দেশ দ্বারা আক্রান্ত হলে অপর দেশটি ওই দেশকে সামরিকভাবে সহযোগিতা করবে। কিন্তু পাকিস্তানের জন্য এটি এক বেকায়দায় বলবো, কেননা পাকিস্তানের সাথে ইরান এবং সৌদির যে ঘনিষ্ঠ সম্পর্ক, ফলে এই সামরিক চুক্তি থাকার ফলেও পাকিস্তান চাইলেই সৌদি আরবের পক্ষ নিয়ে সামরিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না ইরানের বিরুদ্ধে। বস্তুত ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতির আলোচনা এবং বিভিন্ন কর্মকাণ্ড চলছে, এখানে পাকিস্তানের একটি বিরাট ভূমিকা আছে, এটা আমরা লক্ষ্য করছি। পাকিস্তান যেমন একদিকে চাচ্ছে যে এই যুদ্ধটি বন্ধ হোক, সেটি যেমন সারা বিশ্বের মানুষের স্বার্থকেও রক্ষা করে, তেমনি এটি তাদেরও কৌশলগত একটা অবস্থান যেন এই যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধটির অবসান হয় এবং তাদেরকে সৌদির পক্ষ নিয়ে ইরানের বিপক্ষে সামরিকভাবে দাঁড়াতে না হয়। অর্থাৎ পাকিস্তানও কোনোভাবেই ইরানের বিপক্ষে অবস্থান নিতে রাজি নয়। এরই মধ্যে আমেরিকা চীনের বিরুদ্ধে আঙুল তুলেছে। আমেরিকা বলছে যে যুদ্ধবিরতির সুযোগে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে, যদিও বেজিংয়ের পক্ষ থেকে এটিকে অস্বীকার করা হয়েছে।
আবার আমরা যদি লক্ষ্য করি, আমেরিকাও বসেনি। তারাও গত কদিনের যুদ্ধে তাদের সামরিক বাহিনীর লোকজনের যে বিধ্বস্ত মনোবল এবং সামরিক এবং কাঠামোগত ক্ষয়ক্ষতি, সেগুলো পুষিয়ে নেওয়ার জন্য নানানভাবে সময় নিচ্ছে এবং সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে। একদিকে ইসলামাবাদের শান্তি আলোচনা ভেস্তে দেওয়া, অন্যদিকে উভয় পক্ষের নতুন করে শক্তি সঞ্চার এবং যুদ্ধের প্রস্তুতি দেখে এক ভয়ঙ্কর বার্তা পৃথিবীর মানুষের সামনে আসছে। নতুন করে যুদ্ধ আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং তাদের মধ্যে এই আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে আবার কি এক সর্বগ্রাসী যুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে বিশ্ব। দর্শক, এমন কঠিন প্রশ্নের দুর্বোধ্য জবাব কেবল আগামী দিনগুলি দিতে পারে, সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, এটি বলে রাখা প্রয়োজন যে আমরা কোনোভাবেই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে। তাই উভয় পক্ষের উচিত একটি সম্মানজনক সিদ্ধান্তে আসা, যার মাধ্যমে উভয় দেশের জাতীয় এবং আন্তর্জাতিক যে স্বার্থ আছে সেগুলো রক্ষিত হয়। এর মাধ্যমে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানো উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।